আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 9 এর একটি চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এর প্রথমেই যেটা আমাদের উপপাদ্যটা পড়তে হবে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 27। প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে দেখো প্রদত্ত হচ্ছে, ধরি এবিসি একটা ত্রিভুজ যার এবি, বিসি আর সিএ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে ডি, ই, এফ। ডি ও ই বিন্দুতে যথাক্রমে এবি ও বিসি বাহুর ওপর দুটি লম্ব ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার ও এফ যোগ করলাম। প্রামাণ্য কি? ডিইএফ বিন্দুতে যথাক্রমে এবি, বিসি, সি এর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু হবে, মানে এক বিন্দুতে মিলবে। অর্থাৎ ও এফ এসি বাহুর ওপর লম্ব প্রমাণ করলেই প্রমাণিত হবে যে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কারণ ও ডি আর ও ইটা এক বিন্দুতে মিলিত হচ্ছে ধরেই নিয়েছি, তাহলে ও এফটাও সেই বিন্দুতে মিলিত হয়, তাহলে তিনটেই সমবিন্দু হবে। তাহলে দেখো অঙ্কন ও এ, ও বি আর ও সি যোগ করা হলো। এবার ত্রিভুজ এ ও ডি আর বি ও ডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি? এই ডিওটা হচ্ছে সাধারণ বাহু। অ্যাঙ্গেল এ ডি যেহেতু এটা লম্ব, তাহলে এই কোণটা 90 হবে, এই পাশেরটাও 90 হবে। তাহলে অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিও, এক সমকোণ। আরেকটা হবে এডি ইজ ইকুয়াল টু বিডি। যেহেতু ডি হচ্ছে এবির মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হলো। সর্বসম হওয়া মানে সব কটাই সমান, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি বলতে পারি। একইভাবে যদি বি ও ই আর সিও ই এই দুটো ত্রিভুজ নিই, সেখান থেকেও বলতে পারি বিও ইজ ইকুয়াল টু সিও। তাহলে এখানে পেলাম হচ্ছে এও ইজ ইকুয়াল টু বিও, আবার পেলাম বিও ইজ ইকুয়াল টু সিও, তাহলে তিনটেই সমান। তাহলে এও ইজ ইকুয়াল টু বিও ইজ ইকুয়াল টু সিও। একই রকম ভাবে পাবো। এবার দেখো এ এফ ও আর সি এফ ও, এই দুটো ত্রিভুজের মধ্যে থেকে একটু আগেই পেয়েছি, দেখো এ ও ইজ ইকুয়াল টু সিও হলো। আর এটা তো লম্ব, তাহলে আরেকটা যেটা কি হবে দেখো এ এফ ইজ ইকুয়াল টু সি এফ। যেহেতু এফ হচ্ছে মধ্যবিন্দু আর ও এফটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। সর্বসম হওয়া মানে সবকটা কোণই সমান, তার মানে অ্যাঙ্গেল এ এফ ও ইজ ইকুয়াল টু সি এফ ও হবে। তার মানে এটা সর্বসম ত্রিভুজের মানে অনুরূপ কোণ। তাহলে ও এফটা সেক্ষেত্রে এসি বাহুর ওপর লম্ব হচ্ছে। দেখো এই ও ইজ ইকুয়াল টু ও সি একটু আগেই পেয়েছি, ও এফটা সাধারণ বাহু, এ এফ ইজ ইকুয়াল টু সি এফ এটা, তাহলে সর্বসম, তাহলে এই কোণ দুটো সমান। এবার এসি সরলরেখাংশের উপর ও এফ দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি যদি সমান হয়, এই সমান হয়, তাহলে ও এফটা সেক্ষেত্রে লম্ব হবে, প্রত্যেকটা 90 ডিগ্রি হলো। সুতরাং এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো প্রয়োগ 1 কি বলেছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। বিওসি এবং বিএসি এর সম্পর্ক কি নির্ণয় করো। তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। প্রামাণ্য বিওসি আর বিএসি এর মধ্যে সম্পর্ক। অঙ্কন এ ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। তাহলে ত্রিভুজ এ ও বি তে দেখো ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে কি হবে? অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু ও বি ডি, এইটা হবে হলো। এবার বহিস্থ কোণ কি হবে? বিওডি
এইটা আমরা কি জানি, বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে বিওডি ইজ ইকাল টু, তাহলে বিওডি ইজ ইকাল টু কি হবে, অ্যাঙ্গেল এ বিও প্লাস বিএও, এই দুটো, বা ও এ বি ও বিও। এবার দুটোই যেহেতু সমান তাহলে লিখতে পারি 2 ও এ বি লিখতে পারি, কারণ দুটোই তো সমান ছিল। তাহলে বিওডি ইজ ইকাল টু পাওয়া গেল 2 ও এ বি। এবার এওসি ত্রিভুজ থেকেও একই রকম ভাবে ও এ ইজ ইকাল টু ও সি। তাহলে অ্যাঙ্গেল এইটা ও এ সি ইজ ইকাল টু ও সি এ হলো। এবার বহিস্থ কোণ সি ও ডি, এইটা ইজ ইকাল টু কি হবে, এই দুটোর সমষ্টির সমান, মানে ও এ সি প্লাস ও সি এ। একইভাবে যেহেতু দুটো সমান তাহলে লেখা যায় ও এ সি 2 ও এ সি। তাহলে সিওডি ইজ ইকাল টু পেলাম 2 ও এ সি। এবার 1 আর 2 যোগ করছি, বিওডি প্লাস সিওডি ইজ ইকাল টু 2 ও এ বি প্লাস 2 ও এ সি। এবার বিওডি প্লাস সিওডি মিলে কি হচ্ছে, বিওসি। তাহলে বিওসি ইজ ইকাল টু 2টা কমন নিলে অ্যাঙ্গেল ও এ বি প্লাস ও এ সি। তাহলে ও এ বি প্লাস ও এ সি মিলে হচ্ছে এই কোণটা বিএসি কোণ। তাহলে বিওসি ইজ ইকাল টু 2 বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাই হচ্ছে প্রমাণিত। বুঝা গেল। নেক্সট দেখো 2 নাম্বার, ও কেন্দ্র ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের, এটা হচ্ছে তোমার ওই এইটা থেকে অঙ্ক। এবিসি ইজ ইকাল টু 85 ডিগ্রি, এসিবি ইজ ইকাল টু 75 ডিগ্রি। তাহলে বিওসি এবং ওবিসি এর পরিমাপ কত? তাহলে একটা ত্রিভুজের দেখো দুটো কোণের মান দেয়া আছে, এবিসি দেয়া আছে, এসিবি দেয়া আছে। তাহলে বাকি কোণটার মান কত হবে, বিএসি। মানে এই ছবিটা থেকেই ধরতে পারো, এই ছবিটা থেকেই ধরতে পারো। এখানে বি কোণটা হচ্ছে 85 ডিগ্রি, সি কোণটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এ কোণটা কত, এ কোণটা 180 মাইনাস এই দুটোর যোগফল করে পাওয়া গেল দেখো 20 ডিগ্রি। এবার আমরা কি জানি, বিওসি ইজ ইকাল টু 2 বিএসি। তাহলে বিওসি ইজ ইকাল টু 2 গুণ বিএসি, মানে হচ্ছে 40 ডিগ্রি হয়ে গেল। আর একটা কি চেয়েছে, ও বিসি, মানে এইটুকু। এবার দেখো ওবি ইজ ইকাল টু ওসি, দুটো তো সমান। তাহলে এখানে ওবিসি এর মানও যা হবে ওসিবি এর মানও তাই হবে, তাই তো। আর এই কোণটার মান পেয়ে গেছি 40 ডিগ্রি। তাহলে এই দুটোর সমষ্টি কত হবে, 180 মাইনাস 40, তার মানে 140। তাহলে এক একটার মান কত হবে, দুটো তো সমান, তাহলে 140 বাই 2। তাহলে দেখো ওবিসি ইজ ইকাল টু 180 মাইনাস 40 বাই 2, মানে হচ্ছে 70। এবার দেখো উপপাদ্য নাম্বার 28, প্রমাণ করো যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। তাহলে ধরি এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, তার শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি। সেগুলো থেকে বিপরীত বাহু এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব টানা হয়েছে এডি, বি থেকে এসির ওপর লম্ব টানা হয়েছে বিই, সি থেকে এ বি এর ওপর লম্ব টানা হয়েছে সিএফ, যারা পরস্পরকে এই যে লম্ব টানা হয়েছে। এবার দেখাতে হবে এডি বিই সিএফ এরা হচ্ছে লম্ব, এরা সমবিন্দু, সেটা তোমাকে দেখাতে হবে। এর জন্য অঙ্কন করা হয়েছে, দেখো এ বি সি বিন্দু যথাক্রমে বিসি সি এ বি ও সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, দেখো সি বিন্দু দিয়ে এবি সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, আর বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, যারা পরস্পর পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ, অঙ্কন অনুসারে এ পি বি সি, এই যে এ পি বি সি, এ বি সি আর, আর এ বি কিউ সি এরা হচ্ছে সামান্তরিক। সমান্তরাল করে এঁকেছি বিপরীত বাহুগুলো, তাই সমান্তরিক। এবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো হয় সমান। তাহলে এপি বিসি সামান্তরিক আর এ বি সি আর সামান্তরিক, এই পাশাপাশি দুটো থেকে কি পাচ্ছি, এপি ইজ ইকাল টু বিসি আর এ আর ইজ ইকাল টু বিসি। তাহলে দুটোই যদি বিসির সাথে সমান হয় লিখতে পারি এপি ইজ ইকাল টু এ আর। তাহলে এপি ইজ ইকাল টু এ আর, তার মানে এটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু হলো।
একইভাবে আমরা বলতে পারি, যখন আমরা এদিকের থেকে ত্রিভুজ দুটো নেব তখন বলতে পারি বি বিন্দু হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আবার কিউ বিন্দু সি বিন্দু হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। আবার অঙ্কন অনুসারে দেখো পি আর সমান্তরাল হচ্ছে বিসি, কারণ সেই হিসাবেই এঁকেছি, এবং এডিটা হচ্ছে বিসির ওপরে পারপেন্ডিকুলার। তাহলে এডি যদি বিসির ওপরে পারপেন্ডিকুলার হয় আর বিসি যদি পিআর এর সাথে লম্ব হয়, তাহলে এডিটা পিআর এর ওপরেও লম্ব হবে। হয়েছে? একইভাবে এই যে বিটা এসির ওপরে লম্ব ছিল আর এসিটা পি কিউ এর সাথে সমান্তরাল, তাহলে বিইটা পি কিউ এর ওপরেও লম্ব হবে, এবং এই যে সি এফটা সেটা কিউ আর এর ওপরেও লম্ব হবে। হলো? তাহলে পেলাম এডি বিই সি এফ যথাক্রমে ত্রিভুজ পি কিউ আর এর পি আর পি কিউ কিউ আর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ড। এই বড় ত্রিভুজটা তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ড। একটি ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় সমবিন্দু হয়, আগেই দেখেছি। সুতরাং এডি বিই এবং সিএফ হচ্ছে সমবিন্দু। তাহলে এবিসি ত্রিভুজের এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপরে যদি লম্ব বিন্দু হয় সেগুলো হবে সমবিন্দু। প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো প্রয়োগ নাম্বার 3। এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে ও, বিওসি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিএসি এর মান কত? এটা হচ্ছে লম্ব বিন্দু, বিওসি এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিএসি এর মান কত? এ এফ ও ই চতুর্ভুজের ও এফ এ ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি। এ এফ ও ই এই চতুর্ভুজের দেখো ও এফ এ এইটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা তো লম্ব সমদ্বিখণ্ড, আর ও ই এ এটাও 90 ডিগ্রি। আবার বিওসি এই যে কোণটা ইজিক্যাল টু বিপ্রতীপ হচ্ছে ইও এফ, বিওসি এর সাথে এই কোণটার সাথে বিপ্রতীপ হচ্ছে ইও এফ। তাহলে বিওসি এর মান যদি 80 হয়, ইও এফ ও 80 হবে। তাহলে এই এফ কোণটা হলো 90, ই কোণটা 90, এইটা 80। তাহলে এ কোণটা কত হবে? 360 থেকে এই তিনটে যোগ করে বিয়োগ করতে হবে, 100 ডিগ্রি। হয়ে গেল। এবার দেখো উপপাদ্য 29 বলেছে প্রমাণ করো যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে ধরি এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, মনে করি বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক তিনটি এই দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে, এ ও যোগ করা হলো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি এর অন্তর্দ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ এ ও বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক, সেটা প্রমাণ করলেই হবে। কারণ দুটোকে তো ধরেই নিয়েছি ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ওটা যে অন্তর্দ্বিখণ্ডক সেটা প্রমাণ করলেই হবে। সেই আগে যেটা লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে প্রমাণ করলাম ওরম ভাবে। অঙ্কন: ওপি পারপেন্ডিকুলার এবি, ও কিউ পারপেন্ডিকুলার বিসি, আর ও আর পারপেন্ডিকুলার এসি অঙ্কন করা হলো তিনটে লম্ব। এবার দেখো বি ও কিউ আর একটা হচ্ছে বি ও পি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? বি ও হচ্ছে সাধারণ বাহু, অ্যাঙ্গেল ও পি বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও কিউ বি, কারণ প্রত্যেকেই সমকোণ। আর একটা হচ্ছে ও বি পি ইজিক্যাল টু ও বি কিউ, কারণ এটা তো অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম হওয়া মানে লিখতে পারি ও কিউ ইজিক্যাল টু ও পি। হলো? একইভাবে ও সি ও কিউ আর সি ও আর এই ত্রিভুজ দুটো থেকে লিখতে পারি ও কিউ ইজিক্যাল টু ও আর। তাহলে একটাতে পেলাম ও কিউ ইজিক্যাল টু ওপি, আর একটাতে পেলাম ও কিউ ইজিক্যাল টু ও আর। তাহলে বলতে পারি পি আর ইজিক্যাল টু ওপি ইজিক্যাল টু ও আর। হলো? তাহলে এই দুটো ত্রিভুজের থেকে কি পাচ্ছি দেখো, এ পি ও আর এ ও আর এই দুটো ত্রিভুজের থেকে পাচ্ছি ওপি ইজিক্যাল টু ও আর, ও এ সাধারণ বাহু,
আরেকটা হচ্ছে OPA ইজিক্যাল টু ORA, কারণ এটা লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি OAP ইজিক্যাল টু OAR, তাই তো, বা PAO ইজিক্যাল টু RAO। তাহলে এই এ কোণের সমদ্বিখণ্ডক হলো AO। আমাদের তো সেটাই প্রমাণ করতে বলা হয়েছিল, মানে সেটাই প্রমাণ করলে প্রমাণিত হতো। তার মানে ABC এর কোণগুলি অন্তর্দ্বিখণ্ডক তিনটি হচ্ছে সমবিন্দু। বোঝা গেল? এবার দেখো প্রয়োগ নাম্বার 4 বলেছে ABC ত্রিভুজের O হচ্ছে অন্তঃকেন্দ্র, BOC হচ্ছে 110 ডিগ্রি। তাহলে BAC কত? আমরা কি জানি, এইখান থেকে দেখো OBC, OCB আর BOC এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 110 ডিগ্রি, তাই তো। তাহলে এই একটা কোণ আছে 110 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত হবে? 180 মাইনাস 110, তার মানে 70 ডিগ্রি হলো। এবার উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, 2OBC প্লাস 2OCB ইকুয়াল টু কি হবে? এটাও 2 দিয়ে গুণ করতে হবে, 140। তাহলে OBC ইন্টু 2 মানে ABC, কারণ এটা তো অর্ধেক, OBটা তো লম্ব সমদ্বিখণ্ডক মানে অন্তর্দ্বিখণ্ডক। আর একইভাবে OCB এ দ্বিগুণ মানে হচ্ছে ACB, তাহলে ABC প্লাস ACB ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা হয়ে গেল 140, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে BAC ইকুয়াল টু 180 মাইনাস 140 সমান সমান 40 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো প্রয়োগ নাম্বার 5 প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃ সমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক সমবিন্দু। তাহলে ABC ত্রিভুজের অ্যাঙ্গেল ABC ও অ্যাঙ্গেল ACB এর বহিঃ সমদ্বিখণ্ডক যথাক্রমে BO এবং CO পরস্পর O বিন্দুতে মিলিত হয়েছে, AO যোগ করা হয়েছে। এবার প্রামাণ্য কি হবে? ওটা প্রদত্ত গেল। প্রামাণ্য হচ্ছে ABC এবং ACB এর বহিঃ সমদ্বিখণ্ডক, ABC আর ACB এর বহিঃ সমদ্বিখণ্ডক এই যে OB আর OC, এবং BAC এর অন্তর সমদ্বিখণ্ডক এই যে BAC এর অন্তর সমদ্বিখণ্ডক, এইটা একই। অর্থাৎ AO BAC এর অন্তর সমদ্বিখণ্ডক প্রমাণ করলেই প্রমাণিত হবে যে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃ সমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক সমবিন্দু। দুটোই তো সেম, এদের বহিঃ সমদ্বিখণ্ডক ও OBOC আর এটার অন্তর সমদ্বিখণ্ডক ও, দুটোই সমবিন্দু ও। তাহলে অঙ্কন O বিন্দু থেকে BC বর্ধিত AB এবং বর্ধিত AC বাহুর উপর যথাক্রমে OD, OF, OE তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। O বিন্দু থেকে এই যে OE, OF আর OD। এইবার দেখো প্রমাণ, ত্রিভুজ BOD এবং BOF এর মধ্যে এই যে BOD আর BOF এদের মধ্যে অ্যাঙ্গেল OBD ইকুয়াল টু OBF, যেহেতু BOF BD এর সমদ্বিখণ্ডক, তাহলে OBD ইকুয়াল টু OBF, সরি এটা OBD আর OBF যেহেতু এটা সমদ্বিখণ্ডক, এই দুটো ত্রিভুজের মধ্যেই হচ্ছে OBD আর OBF। আর একটা হচ্ছে ODB ইকুয়াল টু এইটা ODB OFB, যেহেতু প্রত্যেকটা কোণই লম্ব টেনেছি তো 90 ডিগ্রি, আর OB হচ্ছে সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম হওয়া মানে OD ইকুয়াল টু OF বলতে পারি। একইভাবে যখন OCD ত্রিভুজ নেব আর OCE ত্রিভুজ নেব, সেখান থেকে কি বলতে পারি? OD ইকুয়াল টু OE বলতে পারি। তাহলে একবার পেলাম OD ইকুয়াল টু OF, একবার পেলাম OD ইকুয়াল টু OE, তাহলে দুটো থেকে কি বলতে পারি? OF ইকুয়াল টু OE হলো। এবার AOE আর AOF, AOF আর AOE এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? অ্যাঙ্গেল AEO এই কোণটা 90 ডিগ্রি ইকুয়াল টু AFO, AO হচ্ছে সাধারণ বাহু। আর একটা কি OE ইকুয়াল টু OF, একটু আগেই পেয়েছি, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এবার সর্বসম হওয়া মানে অনুরূপ কোণগুলো সমান হবে, তাহলে অ্যাঙ্গেল OAF ইকুয়াল টু OAE হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে।
তার মানে ও এ বা এ ওটা হচ্ছে বিএসি এর অন্তঃ সমদ্বিখণ্ডক, সেটাই প্রমাণ করলেই আমার প্রমাণিত হচ্ছিল। তার মানে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃ সমদ্বিখণ্ডক, একটি কোণের অন্তঃ সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। বোঝা গেল? সমদ্বিখণ্ডক এরা হচ্ছে সমবিন্দু হবে। এবার দেখো উপপাদ্য নাম্বার 30, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার বিই সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে। এ আর জি যোগ করে বর্ধিত করা হলো। বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। হচ্ছে প্রামাণ্য ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু অর্থাৎ ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত হবে মধ্যমা তিনটি সমবিন্দু। এবার হচ্ছে অঙ্কন, এডিকে এইচ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে এজি ইজিক্যাল টু জিএইচ হয়। এবার বিএইচ এবং সিএইচ যোগ করা হলো। ত্রিভুজ এ বি এইচ এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, এটা বলাই আছে। আর এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি, কারণ সেভাবেই আমি এঁকেছি। তাহলে আমরা জানি দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল, তাহলে এফ জি সমান্তরাল হচ্ছে বিএইচ হলো। আবার একইভাবে এসি এইচ এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলা যায়, এসি বাহুর মধ্যবিন্দু ই আর এইচ বাহুর মধ্যবিন্দু জি, তাহলে জি এইচ সমান্তরাল এইচ সি হলো। এবার তাহলে জিই সমান্তরাল এইচ সি, সেটা থেকে আমরা কি লিখতে পারি, জিই আর বিজি তো একই সরলরেখা, তাহলে বিজি সমান্তরাল এইচ সি বলতে পারি, তাই তো? তাহলে দেখো বিজি সি এইচ এই যে চতুর্ভুজটার, এটার কি পেয়েছি আমরা, এটা থেকে পাচ্ছি এফ জি সমান্তরাল এইটা যদি পাই, তার মানে সেক্ষেত্রে জিসি সেটাও সমান্তরাল এইটা হবে। তাহলে জিসি সমান্তরাল বিএইচ এবং বিজি সমান্তরাল এইচ সি, তার মানে এটা একটা সামান্তরিক, এবং সামান্তরিকের কর্ণ দুটো হচ্ছে জিএইচ আর হচ্ছে বিসিএইচ। সেটা আমরা জানি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সামান্তরিকের কর্ণগুলো, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে যেহেতু কর্ণ, তার ডি হচ্ছে মধ্যবিন্দু বিসি কর্ণের, সুতরাং বিসির মধ্যবিন্দু হয়ে গেল ডি, সেটাই আমাদের প্রমাণ করতে হতো। সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণিত হলো। বোঝা গেল? আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যে ত্রিভুজের মধ্যমা তিনটি যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলে হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এই জি বিন্দুটা হবে আমার ভর কেন্দ্র। এবার ভর কেন্দ্রের সঙ্গে কিছু একটা সম্পর্ক আমাদের আছে। এই যে জিনিসটা এজি ইজ টু জিডি, এজি ইজ টু হচ্ছে জিডি এর অনুপাত। এবার সেই ক্ষেত্রে সম্পর্ক আমরা লিখতে পারি, এটা মনে রাখবে, এজি ইজ ইকাল টু 1/3 এই 2/3 অফ এডি হয়। এই যে এজি এটা তো ওপরের পোর্শন, তাহলে 2:, এই নিচের পোর্শনটা ছোট, 2:1, তাহলে এজি ইজ ইকাল টু হবে 2/3, মানে টোটালটা যেহেতু 3, 2/3 এডি, ঠিক আছে? আর ইজি যেটা হবে এখান থেকে দেখো একইভাবে সেখান থেকে হবে আরেকটা, যেটা নিচের পার্টটা এফজি, এফজি কি হবে, ইজি কি হবে সেটা এখানে দেয়া আছে। দেখো এফজি ইজ ইকাল টু 1/3 অফ সিএফ, সেই হিসাবে লাস্টে গিয়ে হচ্ছে দেখো বিজি যেটা কোণের সমদ্বিখণ্ডকটা নিয়ে হয়, বিজি ইজ ইকাল টু 2/3 অফ বিই, আর এখান থেকে সিজি ইজ ইকাল টু 2/3 অফ সিএফ। এইটা আরেকটা, এই রিলেশনগুলো মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে দরকার লাগে, এইটা নাম দিলে এরকম ভাবে আসে। এবার দেখো প্রয়োগ নাম্বার 6, এবিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার বিজি এবং সিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং কিউ।
পিএফ আর কিউই যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে পি কিউ ইএফ, এই যে এটা একটা সামান্তরিক, এবং জি বিন্দু বিই সিএফ কে 2:1 অনুপাতে বিভক্ত করে। জি বিন্দু বিই কে আর সিএফ কে 2:1 অনুপাতে বিভক্ত করে। সেটা তো ভর কেন্দ্র যেরকম সেই হিসাবে বললাম। যাই হোক, প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিজি ও সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এবার পিএফ এবং কিউই যুক্ত করা হলো। প্রমাণ কি হবে? এটা প্রামাণ্য, এটা যেটা বলেছে সেটাই লিখলাম। এবার প্রমাণটা দেখো। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ আর ই বলে দেওয়া আছে। এবির মধ্যবিন্দু এফ আর এটার মধ্যবিন্দু ই। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এফ ই সমান্তরাল হয়ে যাবে বিসি, এবং এফ ই হাফ অফ বিসি হবে। এই প্রমাণ আমরা আগেই পেয়েছি। আবার জিবিসি এর জিবি আর জিসি বাহু দুটির মধ্যবিন্দু হচ্ছে পি আর হচ্ছে কিউ। তাহলে পি কিউ সমান্তরাল বিসি হবে এবং পি কিউ হাফ অফ বিসি হবে। তাহলে এই যে জিনিসটা পেলাম পি কিউ হাফ অফ বিসি, আবার এফ ই হাফ অফ বিসি, আবার পি কিউটাও বিসির সাথে সমান্তরাল, এফ ইটাও সমান্তরাল। তাহলে পি কিউ ইএফ এর এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল পেলাম আমরা। সুতরাং পি কিউ ইএফ এটা একটা সামান্তরিক প্রমাণিত হয়ে গেল। এবার সেকেন্ড প্রমাণটার জন্য কি হবে? পি কিউ ইএফ সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা জানি সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে পিজি ইজ ইকুয়াল টু জিই এবং কিউজি ইজ ইকুয়াল টু জিএফ হলো। তাহলে সেখান থেকে লিখতে পারি, সুতরাং বিপি, যেহেতু পিটা মধ্যবিন্দু, বিপি ইজ ইকুয়াল টু পিজি ইজ ইকুয়াল টু জিই হলো। তাহলে তিনটে ভাগে ভাগ হলো। তাহলে জি বিন্দুটা দেখো দুটো ভাগের পরে আসছে, এই বিপি পিজি জিই। তাহলে জি বিন্দুটা দুটো ভাগের পরে আসছে। তাহলে জি বিন্দু বিই কে 2:1 অনুপাতে, মানে এদিকে দুটো ভাগ থাকছে, এদিকে একটা ভাগ থাকছে। তাহলে জি বিন্দু বিই কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে হলো। আবার একইভাবে এদিক থেকে লেখা যায় সি কিউ ইজ ইকুয়াল টু কিউজি ইজ ইকুয়াল টু জিএফ। তাহলে এদিকে দুটো পার্ট থাকছে, এদিকে একটা পার্ট। তাহলে জি বিন্দু সিএফ কেও 2:1 অনুপাতে ভাগ করেছে, প্রমাণিত হয়ে গেল। এটাই করতে চেয়েছিল। নেক্সট দেখো প্রয়োগ নাম্বার 7। যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে ধরি নি একটা এবিসি একটা ত্রিভুজ যার বিই এবং সিএফ মধ্যমা দুটি সমান, তার মানে বিই ইজ ইকুয়াল টু সিএফ। তাহলে দেখাতে হবে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করি বিই এবং সিএফ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। যেহেতু ত্রিভুজের মধ্যমাত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে আগে একটু সম্পর্কটা দেখালাম, ইজি ইজ ইকুয়াল টু 1/3 অফ বিই আর এফ জি ইজ ইকুয়াল টু 1/3 অফ সিএফ হলো। কিন্তু আমরা জানি সিএফ ইজ ইকুয়াল টু বিই, তাই তো? তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এই সিএফ এর জায়গায় যদি বিই বসাই, তাহলে দুটোই তো 1/3 অফ বিই, দুটোই 1/3 অফ বিই হচ্ছে, তার মানে ইজি ইজ ইকুয়াল টু এফজি পাচ্ছি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ইজি ইজ ইকুয়াল টু এফজি। তাহলে ইজি ইজ ইকুয়াল টু এফজি যদি পাই, তার মানে এই পার্টটাও বাকি পার্টটাও সমান হবে, তার মানে বিজি ইজ ইকুয়াল টু সিজি হবে, তাই তো? তাহলে ত্রিভুজ এফ জি বি, এই ত্রিভুজটা, আর ইজি সি, এই দুটোর মধ্যে কি পাচ্ছি? বিজি ইজ ইকুয়াল টু জিসি পেলাম। বিপ্রতীপ কোণ এফ জিবি ইজ ইকুয়াল টু ইজিবি, এটাও জানি। আরেকটা কি? এফ জি ইজ ইকুয়াল টু ইজি। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম মানে অনুরূপ বাহু দুটো সমান, তার মানে বিএফ ইজ ইকুয়াল টু ইসি বা সিই। তাহলে 2 দিয়ে উভয় পক্ষে গুণ করলে 2BF ইজ ইকুয়াল টু 2C। তাহলে এফ তো মধ্যবিন্দু, তাহলে 2BF মানে এবি, আর এদিকেও এফ মধ্যবিন্দু, 2C মানে এসি, তার মানে এবি ইজ ইকুয়াল টু এসি।
তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। বোঝা গেল? এবার দেখো 8 নাম্বার, এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি এডি, বিই এবং সিএফ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো জিবিসি, এই যে জিবিসি ইজ ইকুয়াল টু 1/3 অফ এবিসি, আর জিবিডি 1/6 অফ এবিসি। তাহলে দেখো এবিসি এর তিনটি মধ্যমা হচ্ছে এডি, বিই আর সিএফ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য এটা লিখেছি। এবার এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, তাহলে মধ্যমা দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে এবিডি ইজ ইকুয়াল টু হচ্ছে এসিডি, দুটোর ক্ষেত্রফল সমান। আবার জিবিসি এই ত্রিভুজের জিডিটা হচ্ছে মধ্যমা, তাহলে জিবিডি ইজ ইকুয়াল টু জিসিডি, এইটা এই দুটো। এইবার এই 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে পুরো এবিডি মাইনাস জিবিডি ইজ ইকুয়াল টু এসিডি মাইনাস জিসিডি হচ্ছে। তাহলে কি পড়ে থাকছে এজিবি ইজ ইকুয়াল টু এজিসি হলো। এইবার একইভাবে প্রমাণ করা যায় এজিবি ইজ ইকুয়াল টু বিজিসি, এজিবি মানে হচ্ছে এজিবি ইজ ইকুয়াল টু জিবিসি, এই দুটো ত্রিভুজ। যেমন করে এজিবি ইজ ইকুয়াল টু এজিসি হলো, তাহলে একইভাবে হবে এজিবি ইজ ইকুয়াল টু জিবিসি। তাহলে তিনটেই তো সমান হচ্ছে, তাহলে এজিবি, এজিসি আর হচ্ছে বিজিসি তিনটেই সমান। তাহলে তিনটেই সমান ইজ ইকুয়াল টু তাহলে কি তিনটে যোগফল, এইটা প্লাস এইটা প্লাস এইটা, তার মানে 1/3 অফ পুরো ত্রিভুজটা, কারণ এই তিনটে মিলেই তো পুরো ত্রিভুজটা হচ্ছে। তাহলে ইজ ইকুয়াল টু 1/3 অফ এবিসি, প্রমাণিত হয়ে গেল একটা পার্ট। একইভাবে জিবিডি ইজ ইকুয়াল টু কি, জিবিডি ইজ ইকুয়াল টু হাফ অফ জিবিসি, তাই তো, কারণ জিডিটা মধ্যমা। এইবার জিবিসি মানে কি 1/3 অফ এবিসি, তাহলে জিবিসির জায়গায় বসালাম 1/3 এবিসি, তার মানে 1/2 ইন্টু 1/3 করলে 1/6 অফ এবিসি, তাহলে জিবিডি ইজ ইকুয়াল টু 1/6 অফ এবিসি, প্রমাণিত হলো। বোঝা গেল?